মন খারাপ করে ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল বছর 15-র মেয়েটা। অঙ্ক না পারাটাই হলো ওর দোষ। উফ, এই সাবজেক্টটা আমার জীবনে কাল হয়ে এলো, মনে মনে ভাবতে থাকে সুপ্রীতি। সব বিষয়ে ভালো নাম্বার পেলেও প্রত্যেকবার এই অঙ্কের নাম্বারটা কমে গিয়েই ফার্স্ট, সেকেন্ড বা থার্ডের থেকে পিছিয়ে যায়। অজ্ঞাতা পঞ্চম বা ষষ্ঠ স্থান নিয়েই খুশি থাকতে হয়। কিভাবে যে এর একটা হেস্তনেস্ত করা যায় কে জানে। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিল ক্লাস 12-এর রৌনক। সুপ্রীতিকে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক জিজ্ঞেস করে, কি রে, আজকেও রিমা ম্যাম বের করে দিয়েছেন তো ক্লাস থেকে? কতবার করে বলেছি, সামনেই মাধ্যমিক, অঙ্কটা প্র্যাকটিস কর ভালো করে। কাকিমাও বলেন যে তুই সব বিষয় মন দিয়ে পড়িস, কিন্তু অঙ্ক দেখলেই গায়ে জ্বর চলে আসে তোর। তা তোর জন্য কি আলাদা করে অঙ্ক ছাড়া মাধ্যমিক পরীক্ষা হবে বলতো? রৌনক বিজ্ঞানের ছাত্র, ক্লাস টপার। সুপ্রীতির চেয়ে বছর তিনেকের বড় সে। রৌনকের মা আর সুপ্রীতির মায়ের বেশ ভালো বন্ধুত্ব, তাই সেই সূত্রে রৌনকদের যাওয়া আসা আছে সুপ্রীতিদের বাড়িতে। রৌনকদা, তুমি তো অঙ্কে সেরা, প্লিজ আমায় পড়িয়ে দাও, অনুরোধের সুরে বলে ওঠে সুপ্রীতি। অঙ্কে যেভাবে হোক একটা ভালো নম্বর আনতেই হবে আমায়, প্লিজ না করো না রৌনকদা। রৌনক প্রথমে গড়রাজি থাকলেও পরে রাজি হয়ে যায়। সপ্তাহে 2 দিন করে পড়াতে থাকে সুপ্রীতিকে। অঙ্ক শেখানোর পাশাপাশি রৌনক দেশ বিদেশের বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করত সুপ্রীতির সাথে। সুপ্রীতিকে সে বুঝিয়েছিল যে পড়াশুনোটা শুধু র্যাঙ্কের জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য সবার আগে করা উচিত। এছাড়াও সমাজের বিভিন্ন নীতি, আদর্শ, নারী নিরাপত্তা ইত্যাদি বিষয়েও আলোচনা চলত পড়াশোনা শেষের পরে। সুপ্রীতির মাও রৌনককে খুব স্নেহ করতেন, প্রায়ই এটা ওটা রান্না করে খাওয়াতেন ওকে। রৌনক এক প্রকার সুপ্রীতিদের বাড়ির ছেলের মতোই হয়ে গিয়েছিল। রৌনকের ব্যক্তিত্ব ও উদারতায় মুগ্ধ ছিল সুপ্রীতি। সে যেন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছিল যে এই মানুষটা শুধু তার জন্যই। এর সাথে জীবন কাটালে বাকি জীবনটা সুখ ও পরিপূর্ণতায় কাটবে তার। এই উপলব্ধি থেকেই সুপ্রীতির মনে রৌনকের প্রতি ধীরে ধীরে জন্ম নিয়েছিল ভালোবাসা। কিন্তু না, মুখ ফুটে বলার সাহস হয়নি কোনোদিন। মাধ্যমিক পরীক্ষায় সুপ্রীতি রাজ্যের মধ্যে প্রথম হয় এবং তার সর্বোচ্চ নাম্বার ছিল অঙ্কে। উচ্চ মাধ্যমিকের পর রৌনক অঙ্ক নিয়ে পড়াশোনা করার সুযোগ পায় রাজ্যের বাইরে, এক নামী বিশ্ববিদ্যালয়ে। শেষ দিন রৌনকের হাতে একটা চিঠি দিয়ে সুপ্রীতি বলে, জানি আজকালকার দিনে চিঠি কেউ দেয় না, তবুও মনের কথা লেখার জন্য চিঠিই উত্তম বলে আমার মনে হয়। তুমিও উত্তরটা চিঠিতেই দিও, অপেক্ষায় থাকব। চিঠির উত্তর চিঠিতেই পেয়েছিল সুপ্রীতি। লেখা ছিল, ইউ আর অ্যান এক্সিলেন্ট সোল। আমিও ভালোবাসি তোকে এবং তোর সুন্দর মনটাকে। অনেক না বলা কথা রয়ে গেছে, অপেক্ষা করিস আমার জন্য। ইতি তোর রৌনকদা। হঠাৎ করেই সুপ্রীতির বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। ওনার শেষ ইচ্ছে ছিল মেয়ের বিয়ে দেখে যাওয়া, হলোও তাই। সুপ্রীতির বহু বারণ সত্ত্বেও সুপ্রীতির বিয়ে হলো এক ইঞ্জিনিয়ারের সাথে। রৌনক বিষয়টি জানার পর আর কোনো যোগাযোগ করেনি সুপ্রীতির সাথে। সুপ্রীতির সংসার জীবনে বাধা হয়ে দাঁড়াতে চায়নি সে কোনোদিন। মা, আজকে রেজাল্ট বেরিয়েছে, ক্লাসের মধ্যে আমি হাইয়েস্ট পেয়েছি। স্যার এখানে এক্সিলেন্ট লিখে দিয়েছেন আর গার্ডিয়ানের সই আনতে বলেছেন। তুমি স্যারের লেখার তলায় একটা সই করে দাও না মা, বলল সুপ্রীতির মেয়ে অনিন্দিতা। সই করার সময় স্যারের হাতের লেখা দেখে চমকে ওঠে সুপ্রীতি। এই লেখা যেন তার বহুদিনের চেনা। সুপ্রীতি তার মেয়েকে বলে,
আমি কাল তোর কলেজে গিয়ে তোর স্যারের সাথে একটু দেখা করতে চাই, তোর পড়াশোনা বিষয়ে জানবো। কাল নিয়ে যাবি আমায়? অনিন্দিতা বলে আচ্ছা বলে নিজের রুমে চলে যায়। তার মানে আমার হাতের লেখা দেখেই তুই চিনতে পেরেছিস, তাই তো? হেসে বলে ওঠেন প্রফেসর রৌনক সেন। সুপ্রীতি বলে, তোমায় আমার জীবনের সব ঘটনাই জানালাম রৌনকদা। আচ্ছা, তুমি বিয়ে করনি? না রে। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে রৌনক সেন বলে ওঠে, তোর বিয়ে হয়ে যাবার পর আমার আর সংসারী হতে ইচ্ছে করেনি। সত্যিকারের পুরুষ মানুষ একবার কাউকে মন দিয়ে বসলে দ্বিতীয়বার অন্য কাউকে সেই জায়গাটা দিতে পারে না। তবে ঈশ্বরের লীলা দেখ, আবার আমাদের দেখা হলো। যাই হোক, তোর স্বামী ভালো আছেন? হুম। তুমি কেমন আছো? চলে যাচ্ছে ভালোই। যাই হোক, ভালো থাকিস। হয়তো এখনো রৌনক সুপ্রীতিকে ভালোবাসে, হয়তো সুপ্রীতিও ভালোবাসে রৌনককে, কিন্তু তাতে পৃথিবীর কি যায় আসে। কলমে অপরাজিতা মজুমদার ব্যানার্জি, পাঠে শ্রাবণী রায় বর্মন। ধন্যবাদ সবাই।